আপনাকে ধন্যবাদ। মাহি ভাই যদি বলেন জামাত নিষিদ্ধের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে বলছি যে যদি আমার এর আগের ওই প্রসিকিউশনের বিষয়টায় আসলে হাইপোথেটিক্যাল জিনিসটা ছিল না, আমি একজন অত্যন্ত মেধাবী আইন বিশেষজ্ঞ হিসেবে আমি কিন্তু তানিয়া আপার মন্তব্য এখানে আশা করেছিলাম, যাক হয়তো বা তানিয়া হয়তো শেষ মুহূর্তে গিয়ে দিবেন। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমি এখানে অন্য জায়গায় আবার যাচ্ছি। 1993 সালে সংসদে একটি মুলতবি প্রস্তাব এসেছিল। মুলতবি প্রস্তাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে 93 সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। সেই মুলতবি প্রস্তাবে 16 জন বিএনপি দলীয় সংসদ সদস্য এবং 12 জন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছিলেন। 1993 সালে সকল বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যমতের ভিত্তিতে বলা হয়েছিল জিএস জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে, সেই নেতৃত্বের সেই আদর্শের একটি দল। আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় একটি দৃঢ় অবস্থান গ্রহণ করবেন জামাত এবং শিবিরের রাজনীতির বিষয়ে। নাও বাট যখন আন্দোলনের মাঠ থেকে জামাত শিবির নিষিদ্ধের দাবি আসবে, এটা তরুণের প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে করতে হবে। সরকার বলতে পারে ও যেহেতু তোমরা পতাকায় কালকে ঘোষণা করে দাও জিরো ব্যান, ইউ ক্যানট ডু দ্যাট। প্রত্যাশাকে পূরণ করতে হলে সরকারকে কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। 1 নম্বর, নির্বাচন কমিশনের যে বিষয়টি তানিয়া আপা বলেছেন, নির্বাচন কমিশনের মাধ্যমে সেই দলের নিবন্ধন বাতিল করা যাবে। রাজনীতি নিষিদ্ধ করার কোনো উপায় নাই। রাজনীতি নিষিদ্ধ করতে গেলে আপনাকে জামাতে ইসলামকে, যেরকম নাৎসি পার্টি যেটা কথা বলেন, জামাতে ইসলাম নয়, যুদ্ধ অপরাধের সাথে অভিযুক্ত সংগঠনরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যুদ্ধ অপরাধের অভিযোগে জামাতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেটা প্রমাণ করতে হবে এবং অবশ্যই সেটা প্রমাণিত হলে তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ হতে হবে। আপনি দেখেন জামাত ইসলাম ইন্ডিয়া আছে, জামাত ইসলাম পাকিস্তান আছে, জামাত ইসলাম ইন্দোনেশিয়া আছে, তারা কিন্তু সেই দেশে রাজনীতি করতে পারে। কারণ কি? তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নাই। বা বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আদালতে দাঁড় করাতে হবে, অভিযোগ প্রমাণ করে সেই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এবং সরকার যেহেতু দায়িত্ব রয়েছে, এখানেও সরকারকে কিন্তু আবার দায়িত্ব গ্রহণ করে এগিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য এটুকুই দিব। আমি শুধু লাস্টে এটুকু বলবো, আমি পিয়াল ভাইকে বলবো যে আমার বক্তব্যে কখনোই কিন্তু মনে হওয়ার কোনো কারণ নাই যে আমি প্রজন্ম চত্বরের বিরুদ্ধে ছিলাম। আর আমি আপনার বক্তব্যে একটু দুঃখ পেয়েছি যে আপনার মনে হয়েছে যে ব্লু ব্যান্ড কল প্রজন্ম আপনার এই চেতনার বাইরে ছিল। এই চেতনার বাইরে কখনো ছিল না। সো মাই পয়েন্ট ওয়াজ নট হাইপোথেটিক্যাল। দয়া করে আসল আন্দোলনের কারণ খতিয়ে দেখুন এই রায়টা কেন আসলো, প্রসিকিউশনের দায় সেখানে ছিল কিনা। শুধু শেষ কথা বলবো যে আমরা যেই রাজনীতি করি না কেন, রাজনীতির বিশ্বাসটা আমরা একটু আলাদা রাখি। একটা জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করি, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার ব্যাপারে ঐক্যবদ্ধ করি। আমি নিজে বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি। আমি আমার রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ছিল সেখানে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে। উনি সুফিবাদের কথা বলেছেন, সমস্ত কিছু ছিল। বাংলাদেশ জিন্দাবাদ আমার রাজনৈতিক স্লোগান, বা জয় বাংলা অবশ্যই আমার 71-এর চেতনা, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক ধন্যবাদ অমির রহমান পিয়াল। জামাত নিষিদ্ধের যে অভিঘাতটি তৈরি হবে সেই জন্য রাষ্ট্র কিংবা আমাদের সমাজ কতটুকু প্রস্তুত? সেই ব্যাপারে আসলে এই আন্দোলনটা, তার আগে আমি একটু শুধু মাই ভাইয়ের কথা বলবো যে ওনারা মাই ভাই কিন্তু এক সময় ইভেন আমি যখন পরে শেষ করে নিয়ে পাবলিকে আলোচনা না করে ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে আপনাদের, এরকম একটা আইডল হিসেবে নিজেকে কিন্তু আনতে পারতেন, কিন্তু পলিটিক্সের সীমাবদ্ধতাটুকু উনি নিজেও জানেন যে চাপগুলো, তো উনি ব্যর্থ হয়েছেন হয়তো। কিন্তু যাই হোক, মূল আমাদের যে চেতনার জায়গাটা এবং ওই জামাত ইসলামী প্রসঙ্গে সেটুকুতে বলি যে প্রজন্ম চত্বরের পালসটা কি, একদম বেসিক পালসটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে হলে 71-এর চেতনা নিয়ে করতে হবে। যারা পক্ষে সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন, এটা কিন্তু বারবার আমরা বলে আসছি। এবং চেতনার বিরোধী গিয়ে, স্বাধীনতার বিরোধী গিয়ে পতাকা পোড়ানো নিয়ে কেউ বাংলাদেশের রাজনীতি করে যেতে পারবে না। আমাদের এখানে যে আমি আমার খুনিদের গাড়িতে দেবো, এখন অনেকে বলে কেন উঠলো বা এদের সাথে কেন আসলো, এগুলো বাদ। ওকে, আপনাকে ধন্যবাদ মিস্টার আন্দাবিল রহমান পার্থ, প্লিজ। আপনাকে ধন্যবাদ। আমি আসলে কি আমাদের শেষ বক্তব্য? একদম শেষ। এরপর কি আমরা সুযোগ পাবো? তাহলে আমি দুইভাবে জিনিসটা বলি। আমরা ভাই যেটা বললেন যে যারা রাজনীতি করে তাদের অনেক সীমাবদ্ধতা থাকে।
হ্যাঁ, যেটা মাহি ভাইয়ের কথা বলেন, আসলেই রাজনীতি করলে যারা অনেকেই সীমাবদ্ধতা থাকে, অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক আবেগে আমরা অনেক কিছু করি না, অনেক কথা আমরা বলি না। আমার মনে হয় যেই সরকারই জামাতকে ব্যান করতে চায় বা জামাতকে বাদ দিতে চায়, যেই যত বলুক যেটা কোনো প্রবলেমই না, কেটে দেওয়া যাবে, এই করে দেওয়া যাবে, ওই করে, যে প্রধানমন্ত্রীর আসনে বসা, যে রাষ্ট্র পরিচালনা করে, সে জানে যে এটার কত আওয়াজ, কত কত কত, বিকজ আরও অন্যান্য অনেকেরই তো বসে আছে, তাই না? গণতন্ত্র হুমকির মুখে। এমন যদি হতো যে কোনো রাজনৈতিক দল এত পপুলার যে সবাই তার জন্য, যাদের অবস্থাটা একটু প্রিক্যারিয়াস, বিভিন্নভাবে দুর্নীতি অনেক কিছু, যে যাদের মোড়ক লাগানো, তাদের অনেক ধরনের এক্সট্রা, মানে এই ধরনের কাজ করতে গেলে তারা চিন্তা করে, স্পেশালি এই ধরনের সময় আসার সময়। সো পলিটিশিয়ানরা পলিটিক্যালি ডিসিশন নেবে, বাট তার মানে এই না যে চেতনায় বিশ্বাসী না। আমি তো বারবারই বলি যে আমরা যারা মুক্তিযুদ্ধের মানে প্রোডাক্ট, যারা বেসিক্যালি এই দেশ স্বাধীন, তাই তো আমার মতো ছেলে আজকে পার্লামেন্টে যে এত বড় বড় কথা বলতে পারি, আমরা এত কিছু করতে পারি। আমরা সবাই চাই যে ৭১-এর চেতনা নিয়েই জানি আমরা রাজনীতি করি। আর একটু আমি সময় নেব, আমি পিয়াল ভাইকে বলবো যে কথাটা আমি আরম্ভ করেছিলাম, যে আমি কিন্তু আন্তরিকভাবে অত্যন্ত মানে খুশি এবং আনন্দিত টু সি দ্য ইয়াঙ্গার জেনারেশন, যে কোনো ইস্যুই হোক, যে তারা এক হয়েছে। এটা স্বাভাবিক, পলিটিশিয়ানরা আমরা যারা পলিটিক্স করি আমরা এটা বেনিফিট নিতে চাবো, বাট আমি এটাই জানি বলছি যে এতেই যদি শেষ হয়ে যাবে না, কিন্তু এই আন্দোলন যদি ৫ জন যুদ্ধাপরাধী বিচার করে দিই, এবং আরেকটা কথা, সকল যুদ্ধাপরাধী, এটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা অনেক পার্টিসান হয়ে যায়, শুধু জামাতের যুদ্ধাপরাধী বিচার, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে সকল যুদ্ধাপরাধী যেই হোক সেটা করতে হবে। আরেকটা ব্যাপার, এরপর কিন্তু দেশ গড়ার পালা। ১৯৭১ শেষ, ২০৭১-এ কি হবে সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। অনেকে আবেগে বলতে পারে ৫ জন যুদ্ধাপরাধীর বিচার করে দিলে বড় বড় চোরেরা ঠিক হয়ে যাবে, বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, বাট এটা কিন্তু বাস্তব না। আমি চাই যে এই জিনিসটা দরকার পড়লে ইয়াং জেনারেশনরা চালু রাখুক, যাতে আমরা যারা যেই ক্ষমতায় আসুক সামনে, দুর্নীতি থেকে আরম্ভ করে, প্রজন্ম থেকে আরম্ভ করে, সংসদ থেকে আরম্ভ করে, ইভেন সব কিছুতে, জাতীয় ইস্যুতে, যে এরকম একটা চাপ সরকারের উপরে সব। অনেক ধন্যবাদ। রতন ভাই যদি ১ মিনিট একটু বলেন সংক্ষেপে। আসলে কোনো আন্দোলনই তো একবারই শেষ হয়ে যায় না, সেটা পরবর্তী আন্দোলনের পটভূমি তৈরি করে। আজকের প্রজন্ম চত্বর পরবর্তী আন্দোলন নিশ্চয়ই পটভূমি তৈরি করবে। কিন্তু আমরা বাসদের পক্ষ থেকে একটা কথা বলেছিলাম যে যুদ্ধাপরাধী বিচার করার ক্ষেত্রে ৩টা জিনিস খেয়াল রাখতে হবে। যারা যুদ্ধ পরিকল্পনার সঙ্গে যুক্ত, যুদ্ধকালীন সময়ে যারা বিভিন্ন বাহিনী গঠন করেছিলেন, এবং যারা সহজে খুন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করেছেন, তাদেরকে চিহ্নিত করা হোক, আগে তালিকা করা হোক। সেই কাজটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটা দূর করতে হবে। আর একটা বিষয়, যে এই আন্দোলন এখানেই থেমে যাবে না। বন্যার সময় যেমন গোটা দেশ প্লাবিত হয়ে যায়, পরে মানুষ বলে পানি তো চলে গেছে, পানি চলে যায় না, সে পলি রেখে যায়, তার উপর আবার নতুন করে স্বপ্নের বীজ বনে মানুষ। অনেক ধন্যবাদ। তেমনি করে এই আন্দোলন হয়তো একদিন থেমে যাবে, কিন্তু যে পলিটা রেখে গেল তা পরবর্তী সেখান থেকে আন্দোলনের নতুন পটভূমি আন্দোলন তৈরি হবে। সেলিম ভাই যদি সুপারিশ থাকে কিংবা পয়েন্ট থাকে বুলেট আকারে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে আমি বলবো যে জামাতের রাজনীতিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কারণ জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে, তার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই একটি। দ্বিতীয়টি হচ্ছে যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন, সন্দেহ নেই যে সাউথ এশিয়ান যে পোর্টাল আছে যেটা ৩৫,০০০, সেখানে কিন্তু জামাতের কথা যে ফাইন্যান্সিং করছে তারা পয়েন্ট আকারে যদি বলেন। সাউথ এশিয়ায়, এবং তাকে নিষিদ্ধ করার ভেতর দিয়েই গণতন্ত্রের যে পুনর্জাগরণ, আমাদের নতুন প্রজন্মের যে পুনর্জাগরণ, মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার যে জাগরণ, সেটি পুনর্বাসিত। অনেক ধন্যবাদ। অমির রহমান পিয়াল যদি 30 সেকেন্ডে বলেন, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট আকারে যদি কোনো পয়েন্ট আপনার থাকে যে এটা দাবি হিসেবে ছাড়া আর কিছু বলার নাই। ধন্যবাদ। এক্স্যাক্টলি। আর কিছু তবে একটা জিনিস বলতে চাই যে এখানে কেউ রণে ভঙ্গে দেয়নি, কেউ বাড়ি চলে যায়নি, কাউকে পাঠিয়েও দেওয়া হয়নি, তারা রাস্তায় আছেন, এখনো আছেন। কিছু বাস্তবসম্মত কিছু লিমিটেশনসের কারণে তারা ওই চৌরাস্তাটি হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা আছেন, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং গোটা বাংলাদেশ জুড়ে তারা আছেন, এবং বিভিন্ন তারিখে তারা থাকবেন, এবং প্রত্যেক দিন আছেন, এটা ছাড়া হয়নি। দ্বিতীয় জিনিসটি বলি, আমি ব্যারিস্টার আন্দালিবের একটা ইস্যুস নিয়ে, দুর্নীতি বা অন্যান্য যে ইস্যুসগুলি আছে, আই এগ্রি উইথ হিম অন প্রিন্সিপাল, যেগুলো রেজ করা উচিত, বাট এগুলো কন্টেম্পোরারি ইস্যুস, এগুলো থাকবে, পৃথিবীর সব দেশে এইসব ইস্যুস আছে, কিন্তু পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এইসব ইস্যুসগুলো নিয়ে ডিল করব, পক্ষে বিপক্ষে কথা হবে, থাকবে। কিন্তু যেগুলো অস্তিত্বের প্রশ্নে যে ইস্যু আপনার গোড়াতেই সমাধান হওয়া উচিত ছিল, এটা সত্যি, এটা তো ইম্পর্টেন্ট। আমি আসতেছি না, এখন এই অস্তিত্বের প্রশ্নের গোড়ার যে ইস্যুগুলি, যেগুলো আমাদের বিভক্ত করে রেখেছে, যার ফাঁক ফোকর দিয়ে আরো দুর্নীতি ঢুকছে, আরো আইন শৃঙ্খলা, আরো সমস্যা, যেটা আমরা 40 বছরে ফয়সালা করতে পারিনি, যেগুলো আমাদের ওয়ান্স এন্ড ফর অল। অনেক ধন্যবাদ। আমাদের এটা ফিক্স করতে হবে এবং সবার সমর্থন চাইতে হবে। এটা বললে হবে না আওয়ামী লীগ করে ফেলুক না কেন, কিন্তু সকল আমি মনে করি নৈতিকভাবে সবার এখানে আসতে হবে। সকল যুদ্ধ, এইটা খুব স্পষ্ট যে যুদ্ধাপরাধ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে, আমরা অবশ্যই শীর্ষ যুদ্ধাপরাধীদের দিয়ে শুরু করা হয়েছে, বাট আমরা বলেছি, শাহবাগ চত্বর থেকে বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল মানে ইটস আ নেভার এন্ডিং প্রসেস, সারা জীবন চলতে থাকবে একটা যুদ্ধাপরাধী বাংলাদেশে বেঁচে থাকা পর্যন্ত। জি না, রনি আমি ভাই যেটা যদি বলতে 30 চাচ্ছি সেকেন্ড। যে অনেকেই এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছে যে জামাতের সঙ্গে কোনো কারণে ক্ষমতাসীন দলের একটা আঁতাত থাকতে পারে। এই ব্যাপারে আমাদের দলের ভূমিকা অত্যন্ত স্পষ্ট
ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। কোনো অবস্থাতেই পূর্বের চার যদি পশ্চিমে ওঠে তাহলেও এই জামাতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নীতি এবং নৈতিকতার বিষয়ে ঐক্য হতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা ইতিমধ্যে বলেই দিয়েছেন জামাতের ব্যাপারে আমাদের আর কোনো অবস্থাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এখন যেহেতু বিষয়টা হলো যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, জিনিসটিকে কীভাবে আইনসিদ্ধ করে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় সেইভাবে আইনগতভাবে এই জিনিসটিকে বন্ধ করার জন্য সরকার ইতিমধ্যেই তার রনি কর্মপ্রক্রিয়া ভাই অনেক শুরু করে ধন্যবাদ। দিয়েছে। আপা যদি বলেন 30 সেকেন্ডে। জি ধন্যবাদ। 30 সেকেন্ড না, 1 মিনিট। জি, আমি একটা কথা বলতে চাই আজকে ব্লগার ভাইটাকে নিয়ে। উনি হাইপোথেটিক্যাল বলেছেন আমাদের একজন কলিগ। ব্যাখ্যায় যে না, আপনার যদি কোনো পয়েন্ট থাকে সেটা বলেন। আমরা কিন্তু নন পার্টিজান নিয়ে কথা বলছিলাম, শাহবাগ নিয়ে। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগলো যে আমরা কাদের ভরসে, তারা একসময় দেশ চালাবে, আমরা ব্যর্থ, আমরা বড় দলগুলো ব্যর্থ হয়েছি, তারা কেন পার্টিজানে চলে যাচ্ছে? এই জায়গাটা যত যাবে তত তারা পিছিয়ে যাবে শাহবাগ থেকে, শাহবাগ চত্বর থেকে। এবং আমি সেই না, সাথে কিন্তু বলতে চাই একটা- বিএনপি নিয়ে please, আপনার please, আমি শেষ বিবেচনা, করি। আপনার বিবেচনা না, আমি- মুক্তিযুদ্ধের আমি- পক্ষে কথা বললেই মনে হবে আমি- পার্টিজান আমি হয়ে একটু যাচ্ছে, আমার এটা তো শেষ হয় হবেই। না। আমি please মুক্তিযুদ্ধ বলতে থেকে চাই, যারা যত BNP দূরে নিয়ে দাঁড়িয়ে অনেক আছে কথা তাদের এটা হয়েছে। মনে হবে। আমি বিএনপি দুইটা লাইন বলতে চাই যে বিএনপিও শাহবাগে যেত যদি আওয়ামী লীগের রাজাকারদেরও বিচার হতো, বিএনপিও শাহবাগে যেত যদি বাংলাদেশে যারা লুটে পাটে খাচ্ছে তাদেরও বিচার হতো, অবস্থান পরিষ্কার বিএনপিও করুন, আরো সংসদে জটিল যেত করে তুলেন না। যদি গুম ওয়াশিংটন হত্যা, ইলিয়াস টাইমসের আলীদের চিঠিটা গুমের পড়েছি বিচার আপা। হতো। এবং সব শেষে বলতে চাই যারা অন্ধ আজ তারাই বোকা ভাবার সবচেয়ে কোনো বেশি কারণ চোখে নাই। দেখে। জি মাহি ভাই 30 সেকেন্ডে কিছু বলতে চান আপনি? একটা জ্বালাময়ী কিছু একটা বলে আমাদেরকে উদ্দীপ্ত না, না, করবেন আমি এরকম। আমি আমি একটা জায়গায় আমি সত্যি তরুণ সমাজকে এত বোকা ভাবার আর কোনো একটু, কারণ একটু, আছে? একটু, আমি please। সরি যে আমি একটু আমি আমারও- ইন্টারভিন করছি যে এত এই ধরনের এই প্রতারণামূলক যে যুক্তি তর্ক কুতর্ক এগুলো আর আরাফাত দেওয়ার কোনো ভাই কিন্তু সুযোগ এখন নাই। টাইম নষ্ট করছে। না সেটা জাতি দেখছে, সেটা আবার ছেড়ে দিই আমরা প্লিজ। আমার মনে হয় আমাদেরকে তারপরেও শেষ পর্যন্ত জাতির হাতেই ছেড়ে দিতে হবে বিচারের দায় দায়িত্ব। আমরা সবকিছু আবেগপূর্ণ হয়ে লাভ নেই, কারণ এখানে কিন্তু দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে পরিচ্ছন্নভাবে আমার একটাই অনুরোধ থাকবে, আজকে এই তরুণ প্রজন্ম স্পষ্টভাবে যে জিনিসটি বলে দিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দ্যাট ইজ দ্য পালস অফ দ্য পিপল অ্যান্ড আই হোপ every political party will understand that, and at the same time it is also a message to the bloggers যারা আজকে এই নেতৃত্ব দিচ্ছেন, তাদের বুঝতে হবে যে এই নেতৃত্ব তরুণ প্রজন্মের একটি চাহিদা, একটি স্বপ্ন, একটি প্রত্যাশার নেতৃত্ব। অতএব সেটার ওনারশিপ যে তাদের Okay. একার হাতে তাও না, এটা কিন্তু সারা বাংলাদেশের মালিকানা। এখানে শুধু আমি ব্লগারদের মালিকানা আমি নেই। একটু জাস্ট এবং 20 সেকেন্ডস বলবো যে আমরা তো সবাই চেতনার সাথে আছি, কিন্তু একটা কথা, আপনারা যেমন ভাবে রাগ হয়ে যান না, এভাবে হবে না। আপনাদের কিন্তু বুঝাতে হবে, হ্যাঁ, যে আপনি এমন একটা কথা আপনি একটু কোয়েশ্চেন করলে তুই রাজাকার, হ্যাঁ, পথে পার্থ তুই রাজাকার, না এটা হবে না কিন্তু। এই যে একটু বলি, আপনাদের কিন্তু সুইট করে একটু বুঝাতে হবে যে ভাই এটা এরকম, আমাদের অবস্থান এরকম, আমরা এইভাবে এটা এখন মালিক পক্ষ জনগণকে বুঝাইতে হবে আমাদের। একটা লাইন মালিক পক্ষ জনগণকে আমাদের বুঝাইতে হবে যে তোমরা আরেকটু সুইট হও। একটু না, না, আমাদের বলতে দেন আমার না। এক বন্ধুর বাচ্চা, সে তার বাবাকে গিয়ে বলছে, 5 বছরের বাচ্চা স্কুলে পড়ে, বলে তুই রাজাকার, তুই চোর। না, না, ওর না, বাবা তো please, আহমক হয়ে please, গেছে। না, না, এই যে না, 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 এই জিনিসগুলো তো আমাদের আমি বাচ্চাদের এতটুকু শেখানোর বলছি কিছু নাই। যে আমরা সবাই একাত্তরের চেতনায় আছি, সবাই আছি, এটা তো শেখানোর কিন্তু কিছু না। আপনারা একটু ক্লারিফাই করে, যেমন আমরা রাজীবের বাচ্চাদেরকে ব্যাপারটা নষ্ট করে আজকে দিচ্ছি। জিনিসটা হয়েছে, রাজীবের ব্যাপারটা আপনি যদি আরো সুন্দর করে ক্লারিফাই করতেন ভাই, তাহলে অনেকখানি বাঁচানো এটা যেত। অ্যাবসলিউটলি ক্লারিফাই করা হয়েছে আরো অনেক- এবং বাংলাদেশের মানুষ জানে এই প্রতারকদের যারা রাজীবকে ঘিরে যে সিচুয়েশন ক্রিয়েট করছে এটা আমাদের কাছে জানা। আমরা আমরা- আপাকে দিয়ে শেষ জি। করবো। আপা প্লিজ 30 সেকেন্ড। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি কথাটা আবারও রিপিট করবো, বিকজ এটা খুবই জরুরি আমার মনে হয় দর্শকদের জন্য। আমার মনে হয় এটা আমি যে ভিউটা বলছি এটা হয়তো অনেকেরই ভিউ। এটা বলবো, আজকে 40 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা একে অপরকে উপদেশ দিয়েছেন কি তাদের করা উচিত, কি করা উচিত না, কিন্তু তারা আমাদেরকে শাহবাগের মতো কোনো কিছু উপহার দিতে পারেননি। আমরা যেটা উপহার পেয়েছি যে আজকে 17-18 দিন অনেক সময় এখানে আপনার স্বতঃস্ফূর্ত যেটা হয়েছে, এটা যদি নাটক হয়, আই উড হোপ অ্যান্ড প্রে রাজনীতির দলগুলো আমাদেরকে এরকম একটা নাটকই উপহার দেন যদি সত্যিকার এটা নাটক হয়ে থাকে। তো ওনাদের উপদেশটা মোটেও সাচ্ছে না, এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময় মনে করি যে তারা গুলিয়ে ফেলবে, পারবে না, উপদেশ দিতে হবে। আমার মনে হয় আমরা যারা সিনিয়র হয়ে গেছি এবং আমাদেরও যারা সিনিয়র আছেন, যথেষ্ট রাজনীতি হয়েছে, ইটস টাইম উই রিটায়ার। এবং এই প্রজন্মতে যারা আছে অনেক ধন্যবাদ। তাদেরকে জাস্ট আর একটা কথা বলবো, আর সময় নেই আপা, একটা please। প্লিজ, এটা বলতেই হবে। সেটা হচ্ছে যে, আর লাস্ট কথা যেটা, যে আমি একজন বাংলাদেশের নাগরিক, সংবিধানের উপর আস্থা রাখি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো দল যেই মুহূর্ত থেকে সংবিধান প্রণয়ন হয়েছে সেই মুহূর্ত থেকে এরকম কোনো দল কোএক্সিস্ট করতে পারে না, অটোমেটিক্যালি ভয়েড। তো এই জন্য আমি বলবো যে ইট ইজ জাস্ট ওয়েটিং আ অফিসিয়াল ডিক্লারেশন।
ইট ইজ অটোমেটিক্যালি জি, আপা, ভয়েড, আপনাকে কোএক্সিস্ট ধন্যবাদ। হয় না। জাস্ট বিজ্ঞ আলোচকদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। Declaration টা কিভাবে আজকের হবে? আলোচনার We are যদি waiting to আমরা see. প্রধান পয়েন্ট বের করতে পারি